বিগত দিনে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল সরকারের ক্ষমতায় ছিলেন তাদের আমলে বিরোধী দলগুলো যখন হরতাল করত, বিক্ষোভ মিছিল প্রদর্শন করত, সেখানে দেখা যেত যে বাংলাদেশের পুলিশ সদস্য যারাই আছেন তারা সেই হরতাল বা বিক্ষোভ মিছিলের উপরে গুলি বর্ষণ করত। কিন্তু এবারে ভিন্ন চিত্র দেখা গেল। 16 জুলাই এনসিপির নেতাকর্মীরা মার্চ ফর টুঙ্গিপাড়া নামে যে জুলাই পদযাত্রার আয়োজন করেছিলেন, সেখানে তারা যখন টুঙ্গিপাড়ায় প্রবেশ করেন তখন তাদের গাড়ির উপরে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং দেশীয় সব অস্ত্র নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের পিছে ধাওয়া করেন। এরকমের প্রেক্ষাপট আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বিভিন্ন ভাবে আমরা দেখেছি। যদিও বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো এ ধরনের যে মূল ভিডিওগুলো সেগুলো প্রকাশ করে নাই, শুধুমাত্র সরকারের সপক্ষে যে সকল জিনিসগুলো ছিল সেগুলো প্রকাশ করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল কিভাবে সেনাবাহিনী গুলি করে গোপালগঞ্জের নিরস্ত্র জনগণকে হত্যা করেছেন এবং গোপালগঞ্জের মাটিকে রক্তাক্ত করে দিয়েছেন। এর পিছনে মূল কারণ কি ছিল? কার নির্দেশে, কার আদেশে বাংলাদেশে এই প্রথম সেনাবাহিনী কোন বিক্ষোভ মিছিলের উপরে সরাসরি গুলি বর্ষণ করলো? এছাড়াও বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদের একটাই কথা, এনসিপি কে সর্বোচ্চ পরিমাণে নিরাপত্তা প্রদান করা। এনসিপি যেখানে যেখানে তাদের সমাবেশ করবেন, যেখানে যেখানে তাদের জুলাই পদযাত্রার নামে আন্দোলন অবরোধের মাধ্যমে মুজিববাদ, মুর্দাবাদ এবং আওয়ামী লীগ, বিএনপি কে নিয়ে নিন্দা বদনাম করবেন, সেই সকল জায়গাগুলোকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশের প্রশাসনকে সর্বোচ্চ পরিমাণে নির্দেশ দিয়ে রেখেছেন। এ হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ বাংলাদেশের প্রশাসনের উপরে। এখন কথা হলো, যখন বাংলাদেশে মব সৃষ্টি হয়, যখন বাংলাদেশে গণধর্ষণ হয়, যখন বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, তখন বাংলাদেশের এই সকল প্রশাসন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যারাই আছেন তাদের কোনো রকমের কোনো কার্যকরী ভূমিকা আমরা দেখি না। কিন্তু দেখি তখনই যখন এনসিপির নেতাকর্মীদের উপরে জনগণ বিক্ষুব্ধ হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে, সেই জনগণের উপরে, নিরস্ত্র জনগণের উপরে সেনাবাহিনী, পুলিশের গুলিবর্ষণ দেখি। দেখা গেল রমজান নামে এক ছেলেকে গোপালগঞ্জে ধরে নিয়ে গেল ছাত্রলীগ বলে, কিছুক্ষণ পরে তার গুলিবিদ্ধ মৃত লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেল। সেখান থেকে তার পরিবারবর্গ ভ্যানে করে সেই লাশকে নিয়ে যাচ্ছে এবং কান্নাকাটি করছে। এটা বাংলাদেশের প্রশাসনের প্রেক্ষাপট। এবং এছাড়াও দেখা গেল যে গোপালগঞ্জের একটি ড্রেনে একটি লাশ পড়ে আছে এবং তার গায়ে গুলিবিদ্ধ। এই গুলি বাংলাদেশের সেনাবাহিনী করেছে, বাংলাদেশের প্রশাসন করেছেন। তো এই প্রেক্ষাপট যখন, তখন বাংলাদেশের সকল মিডিয়ার মুখ বন্ধ। কোন প্রথম সারির গণমাধ্যম এই সকল বিষয়গুলোকে নিয়ে সরকারকে প্রশ্ন করছে না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করছে না, কারণ এরা গোপালগঞ্জের মানুষ, এরা আওয়ামী লীগের সমর্থনকারী। এজন্য আজকের আমিও মব জাস্টিসের শিকার হলাম। অফিস থেকে ফেরার পথে এক ধরনের মব সন্ত্রাসীরা আমার উপরে হামলা করেন এবং আমার গত মাসের সম্পূর্ণ পারিশ্রমিক লুট করে নিয়ে যায়। এছাড়াও আমাকে মারধর করে এবং বিভিন্নভাবে লাঞ্ছিত করে। এটা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তাহীনতার সর্বোচ্চ প্রেক্ষাপট। এখন এগুলো নিয়ে যদি প্রশ্ন না হয়, এগুলো নিয়ে সরকার যদি প্রশ্নবিদ্ধ না হয়, এগুলো নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি প্রশ্ন না করা হয়, তাহলে বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবে যারাই শহীদ হয়েছেন, আবু সাইদ, মুগ্ধ, তাদের নিয়ে কেন কথা হবে? তাদের নিয়ে কেন বিচার হবে? যদি এই সকল সাধারণ নিরস্ত্র জনগণের উপরে গুলিবর্ষণ করায় তাদের, সেটা যদি কোনো দোষ না হয়ে থাকে, তাহলে জুলাই আগস্টের যে কোঠা সংস্কার আন্দোলন, সেখানে বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী যে গুলি করেছিল, সেটাও তো দোষ হওয়ার কথা না। কারণ তখন তো নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। এখন যেই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তো নির্বাচিত সরকারও না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে বাংলাদেশের জুলাই পদযাত্রা নামে কর্মসূচি দিয়ে তারপরে দেশের জনগণের মোটিভটাকে ঘুরিয়ে দিচ্ছে,
দেশের জনগণের চোখের ফোকাস ঘুরিয়ে দিচ্ছে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমেরিকা। ইতিমধ্যেই জাতীয় সংঘের মানবাধিকার কমিশনের চেয়ারপারসন তিনি সেনা প্রধানের সাথে একটি আলোচনায় বসেছেন। এখন এগুলো তো অবশ্যই ঘোলা পানিতে মাছ শিকার করার যে প্রেক্ষাপট সেগুলো বাস্তবায়িত করার জন্য এই সকল আলোচনা। এখন কথা হলো কতটা সফল হবে সেটা পরের কথা, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান সময় তাদের যে কার্যকলাপ তাতে নিতান্তই জঘন্য এবং বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে বড় কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল। তো প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বর্তমান সময় দেশ চালাবে রাজাকার এবং এই রাজাকারদের সর্বোচ্চ পরিমাণে প্রোটেকশন দিয়ে রেখেছেন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের প্রশাসন। এবং কেন প্রোটেকশন দিচ্ছেন? সবচেয়ে বড় কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বোচ্চ নির্দেশ যে এনসিপির নেতাকর্মীদের সর্বোচ্চ পরিমাণে সুরক্ষার ভিতরে রেখে তাদের আন্দোলন, অবরোধ, সমাবেশ এবং মুজিববাদ মুর্দাবাদের নামে যে স্লোগান সেটাকে অব্যাহত রাখতে সাহায্য করা। এখন গোপালগঞ্জে যখন এনসিপির নেতাকর্মীরা প্রবেশ করছিল তখন মাদারীপুরের এনসিপির সদস্য রাকিবুল হাসান তার একটি ফেসবুক লাইভ আমরা দেখলাম। সেখানে যখনই তাদের গাড়ির উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হলো তখন তিনি বললেন যে যদি এখন একটা গুলি করে একটা লাশ ফেলে দেওয়া হয় তাহলেই তো সবকিছু বন্ধ হয়ে যায়। তারপরে দেখা গেল তার গাড়ির গ্লাসের উপরে এসে একটি ইটের টুকরো পড়লো এবং তার গাড়ির গ্লাস ভেঙে গেল। তখন তাকে চিল্লাতে শোনা গেল এবং তিনি চিৎকার করে বলছিলেন, আমার পায়ে গ্লাস ঢুকে গেছে, এখনো আপনারা কেন গুলি করছেন না? এবারে তো আপনাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাখা হয়েছে এবং আপনাদের সর্বোচ্চ নির্দেশ দেওয়া আছে, কেন গুলি করছেন না? এই বলে বাংলাদেশের সেনাবাহিনীকে এনসিপির সদস্যরা যখনই ফোর্স করলো তখনই বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা একের পর এক গুলি করে সাধারণ মানুষের লাশ ফেলে দিলেন গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের মাটিকে রক্তাক্ত করলো। এখন বর্তমান সময় বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা যারাই ক্ষমতায় আছেন তারা যে সকল দুর্নীতিমূলক কার্যক্রম করানোর চেষ্টা করছেন বা করাচ্ছেন, এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য যেমনি একটি কলঙ্কিত অধ্যায় তেমনি একজন বাঙালি হিসেবে আমাদের জীবনেও একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। তো বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির রক্ষার্থে বাংলাদেশের সেনাবাহিনীকে এনসিপির রক্ষা কবচ বানিয়ে পাঠিয়েছেন এবং যেখানেই যায় একদম তাদেরকে কড়া নিরাপত্তার ভিতরে বাংলাদেশের সেনাবাহিনী সব জায়গায় তাদের পিছনে পিছনে থাকেন। দেখা গেল ফরিদপুর এবং চট্টগ্রামে এনসিপির নেতাকর্মীদের যে সমাবেশ ছিল সেখানেও সেনাবাহিনীর কঠোর অবস্থান এবং বিএনপির সাথে এনসিপির নেতাকর্মীদের যে দ্বন্দ্ব, ধাওয়া পাল্টা দেওয়া সেখানে হয়েছিল সেখানেও সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপ ছিল। সেখানেও বিএনপি নেতাকর্মীদের উপরে সেনাবাহিনীর এ ধরনের নির্মম অত্যাচারকে নিন্দা জানিয়েছেন বিএনপির সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা। তো বাংলাদেশে বর্তমান সময় এনসিপির রাজত্ব চলছে এবং সেই রাজত্বকে আঁকড়ে ধরে রেখেছেন জামাত ইসলাম। তো এই সকল বিষয়কে বাংলাদেশের জনগণ মোটেও ভালো চোখে দেখছে না। তারা এজন্য বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ক্ষোভ প্রকাশ করছেন। বর্তমান সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরানো এবং তাকে কানের দুল চুরি পরানো অবস্থায় দেখা যায়। এখন এই সকল যে দৃশ্যপট এটা এমনি এমনি হয় না। যখন বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তাদের ভালোবাসার জায়গাটা হারিয়ে যায় তখনই তাদের এই ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পারি। এছাড়াও বিগত দিনে আমরা এই সকল বিষয়ে অবগত আছি যে এনসিপির যত নেতাকর্মী আছে তাদের কাছে যে কি পরিমাণে আগ্নেয় অস্ত্র আছে
কারণ বাংলাদেশের যতগুলো থানা ভাঙচুর লুটতরাজ করা হচ্ছিল, সেই সকল থানা থেকে যে সকল অস্ত্র লুট করা হচ্ছিল, সেই সকল অস্ত্র এবং গোলাবারুদ এখন এনসিপি সদস্যদের কাছে পাওয়া যাচ্ছে। এ থেকে এটা স্পষ্ট যে ওই সময় থানা ভাঙচুর, থানা হামলা করা, থানা লুটতরাজ করা এগুলো এনসিপি সদস্যদের কাজ ছিল এবং মব সন্ত্রাসীর নামে এই সকল কার্যক্রম তারা সংগঠিত করেছেন। তো বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীদের রক্ষা কবচ বানিয়ে এনসিপি কে নিয়ে যে খেলা শুরু করেছেন, সেই খেলা বাংলাদেশের জনগণ আর কতদিন মেনে নেবে সেটা সবচেয়ে বড় কথা। তো প্রিয় দর্শক, যা কিছু হবে সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।